আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। আন্তর্জাতিক প্রতিরক্ষা চুক্তির জগৎটা আসলে কতটা জটিল হতে পারে। বর্তমানে ভারত আর ফ্রান্সের মধ্যে একটি বিশাল সামরিক চুক্তি নিয়ে যে প্রযুক্তিগত আর কূটনীতিক টানাপোড়েন চলছে তা দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যায়। স্লাইডের শিরোনামের মতোই ভারত বনাম ফ্রান্স, রাফাল চুক্তির টানাপোড়েন। একটা চুক্তি যা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেটা হঠাৎ করে কেন থমকে দাঁড়ালো, আজ আমরা সেটাই একেবারে খুঁটিয়ে দেখব। প্রথম ভাগ, মেগা ফাইটার চুক্তি। ৩.২৫ লাখ কোটি টাকা। ভাবা যায়, সংখ্যাটা এতটাই বড় যে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। আলোচনার টেবিলে ঠিক কতটা বড় আর্থিক বাজি রাখা হয়েছে তা এই একটা মাত্র অঙ্ক থেকেই দিব্যি বোঝা যায়। এটা কিন্তু স্রেফ কোনো সাধারণ কেনাকাটা নয়, রীতিমতো একটা দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ। আর ঠিক এই বিপুল পরিমাণ টাকার কারণেই চুক্তির একদম ছোট থেকে ছোট শর্ত নিয়েও এত চুলচেরা বিশ্লেষণ চলছে। তো এতগুলো টাকা খরচ করে আসলে কি পাওয়ার কথা? উত্তর হল ১১৪। হ্যাঁ, ১১৪টি ডাসল্ট রাফাল মাল্টিরোল ফাইটার জেট বা যুদ্ধবিমান কেনার জন্যই এই বাজেট নির্ধারণ করা হয়েছে। যে কোনো দেশের বিমানবাহিনীর জন্যই এত বিপুল সংখ্যক অত্যাধুনিক যুদ্ধবিমান একসাথে হাতে পাওয়াটা একটা যুগান্তকারী ঘটনা। আকাশপথে দেশের সামরিক শক্তিকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এটাই হলো মাস্টার প্ল্যান। এবার একটু দেখা যাক এগুলো হাতে আসবে কিভাবে। পুরো সরবরাহ প্রক্রিয়াটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে ১৮টি জেট একেবারে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায়, যাকে বলে ফ্লাই অ্যাওয়ে কন্ডিশন, সরাসরি ফ্রান্স থেকে উড়ে আসবে। তবে আসল চমকটা হলো পরের ধাপে। বাকি ৯৬টি জেট তৈরি হবে একেবারে ভারতেই। দারুণ একটা কৌশল, তাই না? এর ফলে একদিকে যেমন খুব দ্রুত সামরিক চাহিদা মিটবে, অন্যদিকে দেশের ভেতরেই উৎপাদন ক্ষমতা আর প্রযুক্তিগত দক্ষতা লাফিয়ে লাফিয়ে বাড়বে। দ্বিতীয় ভাগ, আইসিডি বাধা। এখন প্রশ্ন হল, এই ইন্টারফেস কন্ট্রোল ডকুমেন্ট বা সংক্ষেপে আইসিডি জিনিসটা আসলে কি? সহজ বাংলায় বলতে গেলে এটা হলো একটা অত্যন্ত জরুরি প্রযুক্তিগত দলিল। বিমানের সিস্টেমে নতুন কোনো অস্ত্র বা হার্ডওয়্যার জুড়ে দেওয়ার পুরো নির্দেশিকা থাকে এতে। এটাকে একটা মাস্টার কি বা প্রধান চাবি হিসেবে ভাবা যেতে পারে। এই চাবি ছাড়া বিমানের অত্যাধুনিক কম্পিউটারের সাথে দেশীয় বা নতুন কোনো সিস্টেমকে নিরাপদে জুড়ে দেওয়া, এক কথায় বলতে গেলে একদম অসম্ভব। তৃতীয় ভাগ, ভারতের চূড়ান্ত শর্ত। ভারতের কৌশলগত লক্ষ্য কিন্তু এখানে দিনের আলোর মতো পরিষ্কার। নিজেদের তৈরি দেশীয় অস্ত্র যেমন আস্ত্রা আর রুদ্রম মিসাইলগুলোকে তারা একদম স্বাধীনভাবে এই রাফেল জেটে যুক্ত করতে চায়। মানে ভবিষ্যতে কোনো আপগ্রেড বা নতুন অস্ত্র বসানোর দরকার পড়লে বারবার ফ্রান্সের দরজায় গিয়ে অনুমতির জন্য ধর্ণা দিতে রাজি নয় ভারত। তবে মজার ব্যাপার হল, ভারত কিন্তু সম্পূর্ণ সোর্স কোড পাওয়ার দাবি থেকে ইতিমধ্যেই সরে এসেছে। এর মানে হল, আলোচনায় তারা যথেষ্ট নমনীয়তা দেখাচ্ছে, কিন্তু ওই যে আইসিডি অ্যাক্সেস, ওটা হলো সেই ন্যূনতম শর্ত যা অবশ্যই মানতে হবে। একদম বর্তমান পরিস্থিতিকে যদি মাত্র একটা বাক্যে বোঝাতে হয়, তাহলে সেটা দাঁড়ায়, আইসিডি নেই তো চুক্তিও নেই। এটা কিন্তু স্রেফ কথার কথা নয়, বরং রীতিমতো একটা কড়া আল্টিমেটাম। এটা খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে এই প্রযুক্তিগত দাবিগুলো না মানা হলে ৩.২৫ লক্ষ কোটি টাকার এত বড় চুক্তি থেকে বেরিয়ে আসতেও ভারতের একটুও আটকাচ্ছে না। নিজ দেশের প্রযুক্তিগত স্বাধীনতার পক্ষে এমন অনড় অবস্থান সত্যিই অভাবনীয়। চতুর্থ ভাগ, ফ্রান্সের সুরক্ষা উদ্বেগ। আচ্ছা, যে কোনো মুদ্রারই তো দুটো পিঠ থাকে, তাই না? ফ্রান্স এবং ডাসল্ট অ্যাভিয়েশন কেন এই দলিলটা দিতে এত গড়িমসি করছে, সেটাও একটু নিরপেক্ষভাবে বোঝা দরকার। রাফাল জেটে রয়েছে অত্যন্ত অত্যাধুনিক আর সংবেদনশীল স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট। এটাই এই বিমানের আসল জাদুকরী শক্তি। ফ্রান্সের যুক্তি হল, আইসিডি এর মতো এমন একটা সংবেদনশীল প্রযুক্তিগত ডেটা শেয়ার করলে তা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। নিজেদের এই বিশ্বমানের প্রযুক্তির সুরক্ষার প্রশ্নে তারা চুল পরিমাণ ছাড় দিতেও নারাজ। পুরো এই অচলাবস্থার একেবারে কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটা মৌলিক দ্বন্দ্ব। একদিকে ভারতের লক্ষ্য হল প্রযুক্তিগত সার্বভৌমত্ব অর্জন করা, যাতে নিজেদের অস্ত্র ইচ্ছেমতো স্বাধীনভাবে ব্যবহার করা যায়। আর ঠিক উল্টো দিকে ফ্রান্সের লক্ষ্য হল তাদের তৈরি করা প্রযুক্তির নিরাপত্তা সর্বোচ্চভাবে নিশ্চিত করা। একদিকে জাতীয় স্বাধীনতা অর্জনের অদম্য চেষ্টা, আর অন্যদিকে আন্তর্জাতিক প্রযুক্তিগত নিরাপত্তার প্রোটোকল বজায় রাখা। এই দুটোর মধ্যে সূক্ষ্ম একটা ভারসাম্য বজায় রাখাটাই এখন দুই দেশের আলোচকদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পঞ্চম ভাগ, স্বনির্ভরতার দিকে পদক্ষেপ। এই যে আইসিডি অ্যাক্সেসের এত জোরালো দাবি, এটাকে কিন্তু আত্মনির্ভর ভারত নীতির চশমা দিয়ে দেখতে হবে। এই নীতির মূল কথাটাই হল প্রতিরক্ষায় নিরঙ্কুশ স্বাধীনতা আর প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করা। সোজা কথায়, বিদেশি প্রযুক্তির ওপর থেকে নির্ভরশীলতা ধীরে ধীরে একদম কমিয়ে আনা।
এই টানাপোড়েনটা আমাদের খুব ভালোভাবেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আজকের দিনে শুধু একটা সামরিক চুক্তি সই করার চেয়ে ভবিষ্যতের জন্য স্বনির্ভরতা তৈরি করাটাকেই অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সবশেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করার এই যে অদম্য জেদ, এটা কি একটা এত বড় সামরিক প্রতিরক্ষা আপগ্রেডকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া সমতুল্য? ভেবে দেখার মতো বিষয়। একদিকে যেমন বিমান বাহিনীকে আধুনিক করার একটা খুব জরুরি তাগিদ রয়েছে, ঠিক তেমনি অন্যদিকে রয়েছে দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত স্বাধীনতা অর্জনের হাতছানি। আধুনিক বৈশ্বিক প্রতিরক্ষা আলোচনার এই যে বিশাল জটিলতা আর এত বড় মাপের ঝুঁকি, সব মিলিয়ে এই প্রশ্নের উত্তরটা আসলে খুব একটা সহজ নয়। এই চুক্তির ভবিষ্যতই হয়তো আগামী দিনে আন্তর্জাতিক সামরিক সমীকরণের একটা নতুন রাস্তা তৈরি করে দেবে।